হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস ক্লাসরুম। আজকের টপিক কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম সেকেন্ড ইয়ার জিএনএমদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, 5 মার্কসের খুব আসে এটা, তো তাই জন্য আমি এটা নিয়ে আজকে ভিডিও বানিয়েছি। সো ডেফিনিশন: ইট ইজ এ রেয়ার হরমোনাল ডিসঅর্ডার কজড বাই প্রলংড এক্সপোজার অফ দ্য বডিজ টিস্যুস টু হাই লেভেলস অফ দ্য হরমোন কর্টিজল। মানে শরীরে যখন কর্টিজল হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন কুশিং সিনড্রোম দেখা দেয়। তাই জন্য সামটাইম এটাকে হাইপার কর্টিসলিজমও বলা হয়। এবার কর্টিজলের পরিমাণটা কিভাবে বেড়ে যায় সেটা আমরা পরে জানবো, আগে ইনসিডেন্সটা জেনে নিই। সো মেনি কেসেস অফ কুশিং সিনড্রোম আর ডিউ টু এক্সোজেনাস কর্টিকোস্টেরয়েড মেডিকেশন. It is reported that the incidence of endogenous Cushing syndrome is approximately 13 per million people annually. It affects adults aged 20 to 50. মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা কর্টিকোস্টেরয়েড মেডিকেশন নেয় তাদেরই এই ডিজিজটা হয়। আর এটা রিপোর্ট করা হয়েছে যে প্রত্যেক বছর প্রত্যেক মিলিয়ন পিপলের মধ্যে প্রায় 13 জনের এই ডিজিজটা হয়ে থাকে। 20 থেকে 50 বছর বয়সী মানুষদের এই ডিজিজটা বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে কজের প্রথমে আছে টেকিং টু মাচ কর্টিকোস্টেরয়েড মেডিকেশন। যাদের ওই অটো ইমিউন ডিজিজ হয় যেমন রিউম্যাটয়েড আর্থারাইটিস, তারপরে হচ্ছে অ্যাজমা, তাদের কর্টিকোস্টেরয়েড মেডিকেশন নিতে হয় ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে রাখার জন্য, তো তাদের ক্ষেত্রে এই ডিজিজটা হয়। আর একটা হয় পিটুইটারি টিউমার যদি হয়ে থাকে, মানে পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয় তাহলে পিটুইটারি গ্ল্যান্ড বেশি বেশি করে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেট করে। এসিটিএইচ মানে হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। কারণ কর্টিজলটা কিভাবে সিক্রেট হয়, যখন হাইপোথ্যালামাস থেকে ডাক পাঠায় পিটুইটারি গ্ল্যান্ডে যে যাতে সে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করে। হাইপোথ্যালামাসে কি থাকে, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা সিআরএইচ। তো ওই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারি গ্ল্যান্ডকে বলে যে তুমি এসিটিএইচ সিক্রেট করো বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনটা সিক্রেট করো। তখন পিটুইটারি গ্ল্যান্ড ওই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন যখন সিক্রেট করে তখন ওই হরমোনটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বলে যে তুমি কর্টিজল সিক্রেট করো। তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিজল হরমোন সিক্রেট হয়। এবার যদি পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয় তখন বেশি বেশি করে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেট হয়। আর যদি এসিটিএইচ হরমোন বেশি করে সিক্রেট হয় তাহলে কর্টিজলও বেশি বেশি সিক্রেট হবে, তখনই এই ডিজিজটা দেখা যায়। 3 নম্বর কারণ হচ্ছে প্রাইমারি ওভার প্রোডাকশন অফ কর্টিজল ডিউ টু অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, ম্যালিগন্যান্ট টিউমার অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, নোডিউলার এনলার্জমেন্ট অফ বোথ অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। এবার কি হচ্ছে প্রাইমারি ওভার প্রোডাকশান, যখন অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হচ্ছে মানে অ্যাড্রিনালের সাইজ বেড়ে যাচ্ছে, ম্যালিগন্যান্ট টিউমার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোনো টিউমার দেখা দিচ্ছে, নডিউলার এনলার্জমেন্ট হয়ে যাচ্ছে। নডিউলার এনলার্জমেন্ট মানে যখন অনেকগুলো ছোটো ছোটো সেল একসাথে জমাট বেঁধে সেটা একটা বড় আকার ধারণ করে, তখন সেটাকে নডিউলার এনলার্জমেন্ট বলছে। এটা যখন হয় তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড বেশি বেশি করে কর্টিজল সিক্রেট করে। এবার হচ্ছে একটোপিক এসিটিএইচ প্রোডাকশান। এবার একটোপিক এসিটিএইচ প্রোডাকশানে কী হয়, যদি পিটুইটারি গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড ছাড়া অন্য কোনো অর্গ্যানে যেমন হচ্ছে প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে লাংস বা থাইরয়েড গ্ল্যান্ড, এইসব জায়গায় যদি টিউমার হয় আর সেখান থেকে বেশি বেশি এসিটিএইচ সিক্রেট হয় তখন সেটাকে বলছে একটোপিক এসিটিএইচ প্রোডাকশান। নেক্সট হচ্ছে সিউডো কুশিং সিনড্রোম। এটা তখনই বলে যখন স্ট্রেস বা কোনো টেনশনের কারণে বেশি বেশি করে আমাদের শরীরে কর্টিজল হরমোন ক্ষরিত হয় বা স্টেরয়েড হরমোন ক্ষরিত হয়, তখন সেটাকে বলে সিউডো কুশিং সিনড্রোম। তাহলে মোটামুটি এই 5টা কারণেই কুশিং সিনড্রোম হয়ে থাকে। কুশিং সিনড্রোমে অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার আছে। যেহেতু এতগুলো সিমটম নিয়ে মানে বিভিন্ন সিস্টেমের এত সিমটম দেখা দেয় এই ডিজিজটাতে, তাই জন্য এটাকে কুশিং সিনড্রোম বলছে। সো ইন্টিগুমেন্টারি সিস্টেমে কি দেখা যায় আমরা সেটা দেখব। হচ্ছে পার্পল স্ট্রেচ মার্কস ইন স্কিন। এটা হচ্ছে পার্পল স্ট্রেচ মার্ক যেটা দেখা যায় সেটা হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি হয় ডায়ামিটারে। এটা কেন দেখা যায় দেখতেই পাচ্ছ, আমি লিখে রেখেছি। কর্টিজল উইকেন্স ইলাস্টিক ফাইবার ইন স্কিন। বেশি বেশি করে কর্টিজল ক্ষরিত হলে আমাদের শরীরের যে ইলাস্টিক ফাইবার আছে যেটা আমাদের স্কিনকে একদম টান করে রাখে সেটা নষ্ট হয়ে যায় বা সেটা দুর্বল হয়ে যায়, ফলে ছোট ছোট স্ট্রেচ মার্ক 1 সেন্টিমিটারের বড় স্ট্রেচ মার্ক দেখা যায়। পার্পল কেন হয়, ভিতর ব্লিডিং শুরু হয়ে যায় অনেক সময় এতটা স্ট্রেচিংয়ের ফলে, তাই জন্য কালারটা হয় পার্পল। ইজি ব্রুশিং, আদার সাইন অফ স্কিন থিনিং। এগুলো কেন হয়, এগুলো হয় হচ্ছে কর্টিজল কজেস
Cortisol causes the breakdown of some dermal protein along with weakening of small blood vessel. কর্টিজল কি করে, আমাদের যে শরীরের ডার্মাল প্রোটিন আছে সেটাকেও নষ্ট করে, সাথে হচ্ছে স্মল যে ছোট ছোট ব্লাড ভেসেলগুলো আছে সেটাকেও দুর্বল করে দেয়, ফলে স্কিন থিনিংয়ের সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে বাফেলো লাম্প। বাফেলো লাম্প কেন হয়? কারণ হচ্ছে কর্টিজলের পরিমাণ শরীরে বেড়ে গেলে বেশি বেশি করে ফ্যাট ডিপোজিশন হয়, মানে হচ্ছে ফ্যাট সিনথেসিস হয়, ফলে ফ্যাট ডিপোজিশন হয় নেক আর শোল্ডারের কাছাকাছি, ফলে সেখানে দুটো শোল্ডারের মাঝে বাফেলো লাম্প তৈরি হয়। ইম্পেয়ার্ড উন্ড হিলিং, কারণ ওই যে বললাম ডার্মাল প্রোটিন নষ্ট হয়ে যায়, ফলে হিলিংয়েও অসুবিধা হয়। মুন ফেস, কারণ ওই বেশি বেশি করে লাইপোজেনেসিস হওয়াতে সেই ফ্যাটগুলো মুখে এসে জমা হয়, তাই জন্য মুন ফেস হয়, মানে ফেসটা অনেক বড় বড় মনে হয়। নেক্সট হচ্ছে নার্ভাস সিস্টেমে কী কী দেখা যায়। এনলার্জ সেলা টার্নিকা। এনলার্জ সেলা টার্নিকা মানে হচ্ছে স্কালের মধ্যে একটা স্মল বনি নুক থাকে, ব্রেনের বেসে থাকে ওটা, যেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে সারাউন্ড করে রাখে, মানে পিটুইটারি গ্ল্যান্ডকে ঘিরে রাখে। এটা যদি বড় হয়ে যায় তখন পিটুইটারি গ্ল্যান্ড ঠিক করে কোনো হরমোন সিক্রেট করতে পারে না, বা এসিডিএইচ হরমোন সিক্রেট করে কিন্তু ওটা বেশি সিক্রেট করে ফেলে দেয়, কারণ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের চারিদিকে যে স্ট্রাকচারটা আছে সেলা টার্নিকা সেটা অনেকটা বড় হয়ে যায়, এনলার্জড হয়ে যায়, ফলে পিটুইটারি গ্ল্যান্ডকে প্রোটেক্ট করতে পারে না, সেখানে টিউমারের হওয়ার সম্ভাবনা থাকে। ডিপ্রেশন, অবভিয়াসলি যদি এত রকম সিমটম দেখা যায় পেশেন্টের মধ্যে তাহলে সে ডিপ্রেসিভ হবেই, আর নার্ভাস সিস্টেমেও এটা একটা এফেক্ট ফেলে। কগনিটিভ ডিসফাংশন হয় যদি ডিপ্রেশনে থাকে, প্লাস শরীরে এত সমস্যা হয়, প্লাস স্মল ব্লাড ভেসেল। সো কগনিটিভ ডিসফাংশন হওয়ার আর একটা কারণ হচ্ছে যে ওই যে বললাম ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে যায়, ফলে ব্লাড ঠিক করে পৌঁছায় না প্রত্যেকটা জায়গায় শরীরের, তাই জন্য কগনিটিভ ডিসফাংশন হওয়ার চান্স থাকে। একই কারণে ইমোশনাল লায়াবিলিটি, হেডেক, ভিজুয়াল প্রবলেম এগুলো হওয়ারও চান্স থাকে। নেক্সট হচ্ছে মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। এগুলো হচ্ছে ওই নিউ অনসেট অফ ডায়াবেটিস মেলিটাস। এটা কেন হয়? কারণ আমি ডায়াবেটিস মেলিটাসের ওপরে যে ভিডিওটা বানিয়েছি ওটা তোমরা দেখতে পারো, ওখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে কর্টিজল কীভাবে ডায়াবেটিস মেলিটাসের এফেক্ট ফেলে, তো ওখানে তোমরা দেখতে পারো। তাই জন্য এখানে বলেছে নিউ অনসেট অফ ডায়াবেটিস মেলিটাস। আর ডায়াবেটিস মেলিটাস যদি হয় পলিউরিয়া, পলিডিপসিয়া, নকচুরিয়া এগুলো তো হবেই। এবার কি বলেছে, হাইপোসোমাটোট্রপিজম, হাইপোথাইরয়েডিজম, হাইপোগোনাডিজম ডিউ টু প্রেশার অন দ্য টিউমার প্রেজেন্ট অন দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি কী কী হরমোন সিক্রেট করে সবাই জানো, সোমাটোট্রপিন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, গোনাডোট্রপিন হরমোন। সো যদি অ্যান্টেরিয়র পিটুইটারিতে কোনো টিউমার হয় তাহলে এইগুলো কম ক্ষরণ করবে, এসিটিএইচ বেশি বেশি করে ক্ষরণ করে টিউমার হলে, তো যদি এসিটিএইচের ওপরে বেশি ধ্যান দেয় তাহলে তো এইগুলোর সিক্রেশন কমে যাবে, ফলে এই ঘটনাগুলো দেখা যায় যে সোমাটোট্রপিনের পরিমাণ কমে যাচ্ছে, থাইরয়েড যে স্টিমুলেটিং হরমোন সেটার পরিমাণ কমে যাচ্ছে, ফলে হাইপোসোমাটোট্রপিজম, হাইপোথাইরয়েডিজম এগুলো হয়। নেক্সট হচ্ছে ভিরিলাইজেশন ইন ওমেন অ্যান্ড ফেমিনাইজেশন ইন মেন। ভিরিলাইজেশন ইন ওমেন কাই জন্য বলছে, কারণ ফিমেলদের মধ্যে দেখা যায় যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিউমার হওয়াতে কর্টিজলের সাথে সাথে অ্যান্ড্রোজেন যে হরমোন, যেটা মেল হরমোন, সেটার পরিমাণও বেড়ে যায়, ফলে ভিরিলাইজেশন ইন ওমেন মানে হচ্ছে মেয়েদের মধ্যে ছেলেদের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, আর ছেলেদের মধ্যে মেইলি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, কারণ ছেলেদের ওই এফএসএইচের কারণে যে ইস্ট্রোজেন হরমোন থাকে, ইস্ট্রোজেন হরমোন বেশি বেশি করে ক্ষরিত হয়, ইস্ট্রোজেন হরমোন বেশি বেশি করে ক্ষরিত হওয়ার ফলে ছেলেদের ওই ব্রেস্ট বার্থ ডেভেলপমেন্ট এটা হয়, প্লাস হচ্ছে এই ফেমিনিজম মানে হচ্ছে মেয়েদের ক্যারেক্টারিস্টিক্স বেশি দেখা যায়। ওয়েট গেন তো স্বাভাবিকই, এত ফ্যাট ডিপোজিশন হচ্ছে, বাফেলো লাম্প, মুন ফেস যেটা বললাম, এই কারণে ওয়েট গেন হয়। নেক্সট হচ্ছে মাস্কিউলোস্কেলেটাল সিস্টেম। মাস্কিউলোস্কেলেটাল সিস্টেমে কী হচ্ছে, প্রক্সিমাল মাসল উইকনেস, ডিফিকাল্টি ইন ক্লাইম্বিং স্টেয়ার্স, গেটিং আউট অফ লো চেন, স্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস। এইগুলো কেন হচ্ছে? এইগুলো হওয়ার কারণ হচ্ছে যে বোন থিনিং হয়ে যায়। বোন থিন এই জন্যই হয় যে কর্টিজল বেশি বেশি করে শরীরে যেগুলো মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বাড়িয়ে দেয়, প্লাস হচ্ছে কর্টিজল হরমোন শরীরে বেশি হয়ে গেলে বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়ে বোনকে আস্তে আস্তে থিন মানে শুরু করে দেয়, বোন ক্ষয়ে যায়, ফলে আর বোন যেহেতু শুরু হয়ে যায় ক্ষয়ে যায়, ফলে অস্টিওপোরোসিস দেখা যায়। অস্টিওপোরোসিস মানে তোমরা জানো যে বয়সকালে যেটা হয় আর কি, এজিংয়ের সময় জয়েন্টগুলো ফুলে যায়, বিশেষ করে হাঁটু ফুলে যায়, ফলে ব্যথা হয়, ঠিকমতো বয়স্করা হাঁটতে পারে না। তো স্টেরয়েডের কারণে এটা হয়ে থাকে, স্টেরয়েড শরীরে বেশি থাকলে, তাই জন্য বলছে স্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস।
নেক্সট হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমে কী হয়, অ্যামেনোরিয়া, গ্যালাক্টোরিয়া, হার্সুটিজম, ডিক্রিজ লিবিডো, ইনফার্টিলিটি, ইম্পোটেন্স ইন মেন। এবার আমি বললাম একটু আগেই যে মেটাবলিক আর এন্ডোক্রাইন সিস্টেমে যে এফেক্টগুলো বললাম, ক্লিনিক্যাল ফিচারগুলো, ওখানেই বললাম যে গোনাডোট্রপিন হরমোন রিলিজ করে, সেটা কমে যায় গোনাডোট্রপিন হরমোন রিলিজের পরিমাণ। এবার যদি গোনাডোট্রপিন হরমোন ঠিকঠাক যদি রিলিজ না হয়, তাহলে হচ্ছে এলএইচ, এফএসএইচ যে গোনাডোট্রপিন হরমোনগুলো আছে মেলদের ক্ষেত্রে, টেস্টোস্টেরন, এগুলো কোনোটাই ঠিকঠাক খরিত হয় না, ফলে মেয়েদের ক্ষেত্রে ইনফার্টিলিটি আর ছেলেদের ক্ষেত্রে ইম্পোটেন্স দেখা যায়। ডিক্রিজ লিবিডো মানে হচ্ছে যৌন ক্ষমতা অনেকটা কমে যায়। হার্সুটিজম মানে হচ্ছে অনেক মেয়েদের মধ্যে আমরা দেখি যে তাদের ঠোঁটের ওপরে প্লাস গালে অনেক বেশি হেয়ার দেখা যায়, এটাকে হার্সুটিজম বলে। এটা হচ্ছে যখন যেসব মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেনের পরিমাণ বেশি থাকে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। আর এখানে যেহেতু বলছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ডে পরিমাণ টিউমার থাকে বলে ওখান থেকে বেশি বেশি করে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়, আর ফলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশি বেশি করে অ্যান্ড্রোজেন হরমোন, যেটা একটা মেল হরমোন, যেটা মেল ক্যারেক্টারিস্টিক্স বহন করে, সেটা খরিত হয়, ফলে হার্সুটিজম হয়। অ্যামেনোরিয়া, ওই যে বললাম গোনাডোট্রপিন হরমোন রিলিজ না হওয়ার কারণে এলএইচ, এফএসএইচ ঠিক করে খরিত হয় না, ফলে অ্যামেনোরিয়া হয়। মেনস্ট্রুয়েশন ঠিক করে হয় না। অ্যামেনোরিয়া মানে সবাই জানো অ্যাবনর্মাল বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন। আর গ্যালাক্টোরিয়া হচ্ছে যখন আনম্যারিড মহিলাদের থেকে ব্রেস্টের নিপল থেকে দুধ সিক্রেশন হয় আর কি। এটা যখন প্রোল্যাকটিনের পরিমাণ শরীরে বেড়ে যায় প্রচণ্ড আনম্যারিড অবস্থাতেই এই হরমোনের ডিসব্যালেন্সের কারণে, তখন এই গ্যালাক্টোরিয়া দেখা যায়। তো এই প্রোল্যাকটিন শরীরে বেশি পরিমাণে থাকাটা ঠিক না, এখান থেকে পিসিওডি, পিসিওএস এগুলো হওয়ার চান্স থাকে। তো প্রোল্যাকটিনের পরিমাণ যখন অত্যধিক বেড়ে যায় শরীরে, তখন এই গ্যালাক্টোরিয়া দেখা যায়। নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিজল লেভেল। যখন এতগুলো সিমটম দেখা যায়, তারপরেও ডাক্তার চায় যে সে যাতে কনফার্ম হয়ে যাক যে আদৌ কুশিং সিনড্রোম হয়েছে কিনা, তখন এই যে টেস্টগুলো তোমরা দেখছো লেখা আছে, সেই টেস্টগুলো করতে চায় ডক্টর। প্রথমেই হচ্ছে 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিজল লেভেল। 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিজল লেভেলে কী করে, 24 ঘন্টায় বিভিন্ন সময়ের ইন্টারভালে ইউরিন নিয়ে চেক করা হয় যে ওটাতে কর্টিজলের পরিমাণ কতটা আছে। তারপরে এটা একটা করা হয় 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিজল লেভেল। আর আরেকটা হয় ওভারনাইট 1 mg ডেক্সামিথাজন সাপ্রেশন টেস্ট, মানে 1 mg ডেক্সামিথাজন অ্যাডমিনিস্ট্রেট করে পেশেন্টকে, তারপরে দেখা হয় যে তার শরীরে কর্টিজলের পরিমাণ কতটা আছে। আর যাদের ক্ষেত্রে ওটাও কাজ করে না, এই ওভারনাইট 1 mg, তাদের ক্ষেত্রে কী হয়, 48 ঘন্টার একটা টেস্ট হয়। 48 ঘন্টার একটা টেস্টে কী করা হয়, 8টা ডোজ দেওয়া হয় 6 ঘন্টা পর পর। 6 ঘন্টা পর পর 8টা ডোজ দেওয়া হয়, সেটা হয় 0.5 mg। সো এই 0.5 mg করে দেওয়া হয় 6 ঘন্টা পর পর, টোটাল 8টা ডোজ। এই 8টা ডোজ দেওয়ার পরে 2 ঘন্টা পর, এটা ডোজটা কমপ্লিট হওয়ার 2 ঘন্টা পর কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন পুশ করা হয় পেশেন্টকে, আর দেখা হয় 15 মিনিট পরে যে তার শরীরে কর্টিজলের পরিমাণ কতটা আছে। তো এটাও একটা টেস্ট করা হয়, নিয়ে ডাক্তারবাবু শিওর হয়ে যায় যে তার আদৌ কুশিং সিনড্রোম হয়েছে কিনা। আর যে ডোজগুলো দেখে বুঝতে পারে যে কুশিং সিনড্রোম হয়েছে কিনা, সেটা জাভেদ আনসারির বইয়ে ভালো মতো দেওয়া আছে, ওখানে তোমরা দেখে নিও। এবার হচ্ছে চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল সিটি স্ক্যান। চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল সিটি স্ক্যান কেন করা হয়, তখন বললাম আমি একটোপিক এসিটিএইচ প্রোডাকশান, মানে হচ্ছে শরীরের অন্য কোনো অঙ্গে যদি টিউমার হয়ে থাকে, সেখান থেকে এসিটিএইচ সিক্রেশন হতে পারে। তো সেটা জানার জন্যই চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল সিটি স্ক্যান মেনলি করা হয়। আর হচ্ছে সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই অফ ব্রেন, যদি এরকম একটা সাসপেক্ট করে ডাক্তারবাবু যে টিউমার, পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোথ্যালামাসে কোনো টিউমার হয়েছে, তার কারণে এই ডিজিজটা হচ্ছে, তখন ব্রেনের স্ট্রাকচার আর ব্রেনের টিস্যুগুলো ভালো করে দেখার জন্য সিটি স্ক্যান আর এমআরআই করা হয় ব্রেনের। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট কুশিং সিনড্রোম কজড বাই টেকিং কর্টিকোস্টেরয়েড মেডিকেশন। যাদের মেডিকেশন নেওয়ার ফলে হয়, তাদের মেডিকেশনের ডোজটা কমিয়ে দেওয়া হয়, নাহলে একেবারে বন্ধ করে দেওয়া হয়। আর যাদের পিটুইটারি গ্ল্যান্ডের টিউমারের কারণে হয়, তাদেরকে পিটুইটারি টিউমারটা সার্জারি করে উঠিয়ে দেওয়া হয়। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমারের কারণে হলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমারটাও সার্জারি করে তুলে দেওয়া হয়। আর একটা কাজ করা হয় যে সার্জারি করার পরও রেডিওথেরাপি চলে
পেশেন্টদের। আর যাতে ওই কর্টিজলের সিক্রেশনটা ব্লক করা যায় তার জন্য বিভিন্ন ড্রাগ দেওয়া হয়, তার মধ্যে মেন হচ্ছে ইটোমিডেট, কেটোকোনাজোল, এই ড্রাগগুলো দেওয়া হয়। নেক্সট হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্টে কী করা হয়, নার্স যে হয় সে অ্যাম্বুলেশনে পেশেন্টকে সাহায্য করে আর কি। অ্যাম্বুলেশনে সাহায্য করে মানে হচ্ছে তার তো বডিতে এতটা ফ্যাট ডিপোজিশন হয়ে গেছে, এবার সে ফলে কোনোভাবেই চলাফেরা করতে পারছে না, এতটা ওয়েট গেন হয়ে গেছে, ইডিমা হয়ে গেছে, শরীরে জলের পরিমাণ বেড়ে গেছে, তার জন্য সে হাঁটাচলা অনেক দিন ধরে করতে পারে না। কিন্তু আস্তে আস্তে ট্রিটমেন্ট নেওয়ার পর যখন সে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে তখন তাকে ভালো মতো বডি মেকানিক মেনটেন করে অ্যাম্বুলেশনে সাহায্য করা হয়। আর নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডিপ্রেশন। এতগুলো খারাপ সিমটম থাকার কারণে, এত সাইড এফেক্ট, এত ক্লিনিক্যাল ফিচার থাকার কারণে পেশেন্টের ডিপ্রেশনে যাওয়াটাই স্বাভাবিক। এইটা কখনোই উপেক্ষা করতে হয় না, কারণ এরকমও দেখা গেছে কেস যে এটা সুসাইড অবধিও গেছে। তাই জন্য ডিপ্রেশনটা ম্যানেজ করা খুব দরকার। সঙ্গে সঙ্গে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত, প্লাস হচ্ছে কাউন্সেলিং করানো উচিত। নেক্সট হচ্ছে লাইট এক্সারসাইজেস, তাইচি আর অ্যারোবিক। অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে সুইমিং, সাইক্লিং, এগুলো তো করা অতটা সম্ভব না, মানে লাইটলি করতে বলছে, কিন্তু তার থেকেও বেশি ভালো হচ্ছে তাইচি হচ্ছে একটা চাইনিজদের একটা টেকনিক এক্সারসাইজের। সেটা তোমরা ইউটিউবে সার্চ করে এমনি দেখতে পারো, বিভিন্ন চ্যানেলে দেওয়া আছে। এই তাইচি এক্সারসাইজটা বিভিন্ন মুদ্রার মাধ্যমে, বিভিন্ন পজিশান বা পশ্চারের মাধ্যমে পেশেন্টের ব্যালেন্স মেনটেন করা হয়। তাইচি ওয়ান অফ দ্য বেস্ট। তার মধ্যে যোগাও করানো যায় পেশেন্টকে। যোগা যেমন সাহায্য করে পেশেন্টকে ব্যালেন্স গেইন করতে, তেমন তাইচিও আর পেশেন্টকে মানসিক শান্তি দিতেও সাহায্য করে। সো তাইচি, তারপরে হচ্ছে যোগা, অ্যারোবিক এক্সারসাইজ, এগুলো যদি করানো যেতে পারে তাহলে পেশেন্ট অনেকটা ইমপ্রুভ করে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা জানিও, আর অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।